আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাব, গাজায় সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল, স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় তাদের সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। ইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী স্পষ্টভাবে দেখায় যে তারা সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদেরকে এখান থেকে সরে আসতে হবে। এরপর জানাবো, ইসরায়েলি বর্বর হামলায় পরিবারের 10 সদস্য সহ সাংবাদিক নিহত। গাজা শহরে আজ ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের 10 জন সদস্য নিহত হয়েছে। এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি এই সংবাদ জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পূর্বে আল তুফা এলাকায় সাংবাদিক ফাতিমা হাসনের বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করেছে। এদিকে সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়া থেকে ফিরে নেওয়া হচ্ছে মার্কিন সেনাদের। আগামী কয়েক সপ্তাহ মাসের মতো দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো, পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা। পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে হলে তেহরানকে অবশ্যই পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে প্রথমবার মন্তব্য করলেন খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের আলোচনা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান এই আলোচনা নিয়ে তেহরান অতিরিক্ত আশাবাদী, হতাশ নয়। আয়াতুল্লাহ খামেনি আজ ইরানের নির্বাহী বিচার বিভাগ এবং আইনসভা শাখায় প্রধানদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। গাজা সীমা লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল, স্বীকার করল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন স্বীকার করেছে ইসরায়েল গাজায় সীমা অতিক্রম করেছে এবং মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। লা রিপাবলিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের জন্য 1.6 বিলিয়ন ইউরো বা 1.8 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে। কালাস বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার পর্যবেক্ষণ না করে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। তাই ইইউ দ্বিরাষ্ট্রীয় সমর্থনকে বিধানকে সমর্থন করে। রুশ বার্তা সংস্থা তাই জানিয়েছে, 18 মার্চ ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় পুনরায় শত্রুতা শুরু করেছে এবং অবরুদ্ধ অঞ্চলটিতে এই বছর জানুয়ারিতে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে। উপত্যকা ইসরায়েলি হামলায় প্রতিদিন শিশুসহ বেসামরিক মানুষ নিহত হচ্ছে। ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া বন্ধ হয়ে গেছে। গাজার সাধারণ মানুষ এখন খেতে পারছে না, তাদেরকে প্রতিদিন না খেয়ে জীবনবাহিত করতে হচ্ছে। তারা লতাপাতা শাকসবজি খেয়ে কোনো মতে জীবনও বাঁচাতে পারছে না। সেখানে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্দেশে গাজায় একটি দানাও প্রবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে নেতানিয়াহুর সরকার। এই পরিস্থিতিতে কোনোভাবেই এখানে মানবতা রক্ষা হচ্ছে না বলেও জানান তিনি। ইসরায়েলি বর্বর হামলায়
একই পরিবারের 10 সদস্যসহ সাংবাদিক নিহত। গাজা শহরে আজ ইসরায়েলি বিমান হামলায় একজন ফিলিস্তিনি সাংবাদিক এবং তার পরিবারের 10 জন সদস্য নিহত হয়েছে। এক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান গাজা শহরের পূর্বে আল তুফা এলাকায় সাংবাদিক ফাতিমা হাসনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এর ফলে তিনি এবং তার পরিবারের 10 জন সদস্য নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি বর্বর আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 210 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। এটি আধুনিক ইতিহাসে সাংবাদিকদের উপর সবচেয়ে মারাত্মক গণহত্যা বলে বিবেচিত। অপর একটি প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইত সিরা গ্রামে সাংবাদিক ইব্রাহিম আবু সাফিহের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভোর থেকে 19 জন নিহত। চিকিৎসা সূত্র বাড়াতে লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 19 জন নিহত হয়েছে। আল জাজিরার সংবাদদাতারা জানান, গাজা শহরের তুফা এলাকায় আল সাফের একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় 3 জন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। এবার সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতর দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। আজ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মার্কিন দুই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করেছে। এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমে যেতে পারে। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় 2000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেট ফোর্সেস এসডিএফ এর সঙ্গে কাজ করছে, যাতে ইসলামিক স্টেট আইএস এর পুনরুত্থান ঠেকানো যায়। নাম প্রকাশ না করা সত্ত্বে এক কর্মকর্তা জানান, পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনা সংখ্যা কমে প্রায় 1000-এ দাঁড়াতে পারে। তবে আরেক কর্মকর্তা বলেছেন, সংখ্যার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসন বর্তমান মধ্যপ্রাচ্যের কৌশলের পরিপ্রেক্ষিতে এত বড় পরিমাণে হ্রাস নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান, যুদ্ধজাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, ইরান ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির আলোচনায় গতি বিলম্বিত করছে এবং তারা যদি পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করে থাকে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদের পতনের পর ইসলামপন্থী নেতৃত্বাধীন একটি নতুন সরকার সিরিয়ায় ক্ষমতায় এসেছে। তারা দেশের স্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। সাম্প্রতিক এক চুক্তিতে এসডিএফ ও সিরিয়ার কেন্দ্রীয় সরকার কুর্দি নিয়ন্ত্রিত প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো একীভূত করতে সম্মত হয়েছে। পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা। পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই তার পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ বা বিলুপ্ত করতে হবে। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে উইটকফ বলেছেন, যে কোনো চূড়ান্ত চুক্তিকে অবশ্যই একটি শান্তি, স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্য সমৃদ্ধির কাঠামো স্থাপন করতে হবে, যার অর্থ হচ্ছে ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ করতে হবে। উইটকফের এই মন্তব্যটি আগের দিন বক্তব্যের সঙ্গে বিপরীত। আগের মন্তব্যে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র কেবলমাত্র কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সন্তুষ্ট হতে পারে যদি তা কেবল জ্বালানি উৎপাদনের জন্য। তিনি আরও বলেন, বিশ্বের স্বার্থে একটি কঠিন, ন্যায্য ও স্থায়ী চুক্তি তৈরি করা অত্যন্ত জরুরি। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সে কাজেই নিয়োজিত করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উইটকফের বক্তব্য সমর্থন করে জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করাই তাদের লক্ষ্য। ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন উইটকফ। আগামী 19 এপ্রিল আরেক দফা বৈঠকের কথা রয়েছে রোমে। উল্লেখ্য, স্টিভ উইটকফ আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ
বেশ দ্রুত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে রাশিয়া ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গনে নজর রাখছে।